আমাদের পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যেমন ঘুষখোর বেবিচারী পুলিশ অফিসাররা রয়েছে, ঠিক তেমনি সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারও রয়েছে, যারা নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করার জন্য সবসময় সচেতন থাকে। আজ আমি এরকমই একজন দায়িত্ববান পুলিশ অফিসারের কাহিনী নিয়ে আজকে আলোচনা করব সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা কর্তব্য। গল্পের শুরুতে এখানে যার জন্মদিন উপলক্ষে কেক কাটা হচ্ছে তার নাম পবন। সে একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসার। আজ তার 40 বছর পূর্ণ হওয়ায় তার ডিউটিতে থাকা অফিসাররা তার জন্য এই ছোট্ট সারপ্রাইজটি আয়োজন করেছে এবং এখানে তারা তাকে উপহার হিসেবে একজোড়া সাদা জুতোও দেয়। আসলে তার সাদা জুতো খুবই পছন্দ। এ কারণে কেউ তার পছন্দের জিনিস গিফট করতে চাইলে সে তাকে সাদা জুতোই গিফট করে। ঠিক সেই মুহূর্তে পবনের ফোনটি বেজে ওঠে এবং তার ওয়াইফ বর্ষা তাকে কলে জানিয়ে দেয় তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং আমি তোমার জন্য ক্ষীর বানিয়েছি, তাই তুমি সব কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় ফেরো, তাহলে আমি তোমাকে নিজের হাতে ক্ষীর খাইয়ে দেব। এ কথা শুনে পবন তৎক্ষণাৎ একটু মুচকি হাসে এবং একটা সিগারেট ধরিয়ে সে তার ওয়াইফ বর্ষাকে জানায় যে যেহেতু তার থানায় ডিউটি রয়েছে তাই তার যেতে কিছুটা দেরি হবে, কিন্তু অবশ্যই সে তার ডিউটি শেষ করে সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছে, তাই সে যেন তার জন্য ক্ষীর রেডি করে রাখে। এবং এ কথা বলার সাথে সাথে সে তার ফোনটি রেখে দিয়ে আবারও ডিউটিতে যোগ দেয়। এখানে পবন অশোককে বলে তৎক্ষণাৎ রেল স্টেশনে যাওয়ার জন্য গাড়ি রেডি করো এবং সাথে কিছু পুলিশ কনস্টেবলকেও নিও। আমাদের খুব সাবধানে রিমা দত্তকে সেখান থেকে নিয়ে ফিরতে হবে। বলেই পবন তার সাথে কিছু অফিসারকে নিয়ে রিমা দত্তকে আনতে যায়। এদিকে স্টেশনে পৌঁছলে আমরা দেখি রিমা ততক্ষণে ট্রেন থেকে নেমে পড়েছে। আসলে ইনি হলেন একজন নিউজ রিপোর্টার এবং তিনি বর্তমানে সেখানে একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করায় তার বর্তমানে জীবন এখন ঝুঁকিতে রয়েছে, আর সে কারণেই তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে যেতে হচ্ছে। তাদের গাড়ির পিছনে পবনের গাড়ি তাকে ফলো করতে থাকে, কিন্তু হঠাৎই সেই দুটো গাড়ির মাঝখানে একটি বাইক এসে পড়ে এবং তৎক্ষণাৎ বাইকটি থেকে কি দুটো ছেলে বের হয়ে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। পবন কিছুক্ষণ তাদের সাথে নিজের সর্বস্ব দিয়ে গুলি চালায়, কিন্তু তখনই অশোকের গায়ে একটি গুলি লেগে গেলে সে বেরিয়ে এসে একটি ছেলেকে সেখানেই শ্যুট করে মেরে ফেলে, আর অন্য ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। তবে পবন রিমার কাছে আসতেই দেখে রিমা ও তার ড্রাইভারের লাশ সেখানে নিথর হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ সে তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে তাদেরকে বাঁচাতে পারেনি। এদিকে এই খবরটি মিডিয়ার কাছে পৌঁছানো মাত্রই তারা থানার সামনে এসে ভিড় জমাতে থাকে। তখনই পবনের সিনিয়র পবনকে ডেকে পাঠালে পবন সোজা তার কাছে যায়। তবে সেখানে যাওয়া মাত্রই সিনিয়র তার হাতে তার সাসপেনশন অর্ডারটি ধরিয়ে দেয় এবং তাকে বলে যেহেতু তুমি কালকে রিমা দত্তকে কোনোভাবেই বাঁচাতে পারোনি, সে কারণে আমি তোমার সাসপেন্ড বর্তমানে আটকাতে পারছি না। তখন পবন তার সিনিয়রকে জানায় যেহেতু আমার জন্য ডিপার্টমেন্টের সম্মান চলে গেছে, তাহলে আমাকে আপনি 7 দিনের সময় দিন, আমি এই 7 দিনের মধ্যেই আপনাদের হারানো সম্মান ফিরিয়ে আনব এবং এর পিছনে থাকা আসল খুনিকে খুঁজে বের করব। আর আমি যদি এটা করতে না পারি তাহলে আমি নিজেই আমার সাসপেনশন জমা নেব। এবং এরপর সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে তার বাবাকে কিছু গুন্ডা মিলে শাসিয়ে যাচ্ছে। তখন সে বিষয়টি বোঝার চেষ্টা করে এবং জানতে পারে তার ভাই এনার বোনের সাথে পালিয়ে গেছে এবং সে তখন এই লোকটিকে কড়া ভাষায় জানায় যে সে তার ভাইকে খুঁজে বের করবে এবং সকলকে দেখিয়ে দেবে যে তার ভাই আসলে কোথাও পালিয়ে যায়নি। এসবের মাঝে পবনের বাবা বলে ওঠে যদি দীপক প্রীতিকে নিয়ে পালিয়ে যায় তাহলে আমি তাকে নিজের হাতেই মেরে ফেলব। এ কথা শোনার সাথে সাথে সেখান থেকে সকলেই চলে যায়।
পবন তখন তার স্ত্রী বর্ষার কাছে এ বিষয়ে জানতে চাইলে বর্ষা তাকে জানায় কাল দিনের বেলা দীপক বাড়িতেই ছিল, হয়তো রাতে বেরিয়েছে। তবে তার কানেজা নামে এক বন্ধু রয়েছে, তুমি চাইলে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারো, হয়তো সে কিছু জানলেও জানতে পারে। ঠিক তখনই তার ছেলে এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তার হাতে একটি গিফট ধরিয়ে দেয়। এবং বক্সটি খুললেই আমরা দেখতে পারি এখানেও একজোড়া সাদা জুতো রয়েছে। অর্থাৎ আমি আগেই বলেছিলাম তার সাদা জুতো খুবই পছন্দ, তাই কেউ গিফট দিতে চাইলে তাকে সবসময় সাদা জুতোই গিফট করে। আর এরপর সে সেখান থেকে সোজা কানেজার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং কানেজার কাছে দীপকের ব্যাপারে জানতে চাইলে কানেজা জানায় সে হয়তো পড়াশোনার জন্য কোথাও বাইরে রয়েছে। তবে পবন ভালো করেই বুঝতে পারে তার ভাই যে অলরেডি 4টা সাবজেক্টে ফেল করেছে সে কখনোই পড়াশোনার জন্য বাইরে থাকবে না। এবং প্রীতির ব্যাপারে তার কাছে জানতে চাইলে সে জানায় আসলে প্রীতি আমাদের ক্লাসমেট। তো বিষয়টি বুঝতে পবনের দেরি হয় না যে দীপক আসলে প্রীতির সাথেই পালিয়েছে। এখানে আমাদের শহরের একজন প্রভাবশালী ব্যক্তি আনন্দশ্রীকে দেখানো হয়। তিনি এখানে আনন্দ আশ্রম নামে একটি আশ্রম চালান। চারপাশের সকল লোক তাকে খুবই বিশ্বাস করে এবং অন্ধভক্তি করে। তবে আসলে সে যে ঠিক কতটা ভালো মানুষ সেটা আমরা আগে গেলেই জানতে পারবো। এদিকে দেখা যায় অনুষ্ঠান শেষে তার পাঠানো কিছু গুন্ডা একটি ছেলের কাছে যায়। এই ছেলেটির নাম হারপাল। এদিকে তাদের কথাবার্তায় এটা স্পষ্ট যে সেদিন রিমা দত্তকে এই হারপালই মেরেছিল এবং বর্তমানে তারা প্রমাণ সব মেটানোর জন্য হারপালকেও মারতে এসেছে। বিষয়টি বুঝতে পেরে হারপাল তৎক্ষণাৎ ঘরের ভেতর থেকে একটি বন্দুক এনে সেখানে একজনকে শ্যুট করে দেয় এবং কোনো ক্রমে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে সে পালিয়ে যায়। এরপর আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়। আসলে এখানে পবন এসেছিল অশোককে দেখতে। তবে কথায় কথায় সে অশোককে জানায় সে খুঁজে বের করবে এর পিছনে কার হাত রয়েছে এবং সাথে তাকে এও জানায় আসলে আমি বর্তমানে খুব চিন্তায় রয়েছি, কেননা দীপক কাল থেকে বাড়ি ফেরেনি। আমি বুঝতে পারছি না সে কোথায় গেছে। আসলে যেহেতু অশোককে সে তার পরিবারের মতো মনে করে তাই তার সাথে সমস্ত বিষয়ই সে শেয়ার করে। এদিকে দৃশ্য পরিবর্তনের সাথে সাথে আমাদের গ্রাম পঞ্চায়েতকে দেখানো হয়। যেহেতু দীপক আর প্রীতি পালিয়ে গেছে তাই তাদের কি পরিণতি করা হবে সে বিষয়ে আলোচনা চলছে। দীপকের বাবা এখানে তার সাথে পবনের ছেলেকেও নিয়ে এসেছে। আসলে তিনি চান পবনের ছেলেকে তার মতো করে বানাতে। দীপকের বাবা তখন গ্রাম পঞ্চায়েতকে জানায় যে দীপক বর্তমানে ক্যান্সারের মতো হয়ে গেছে। আমাদের হাতের আঙ্গুলে ক্যান্সার হলে যেমন আমাদের আঙ্গুলটি কেটে ফেলতে হয়, ঠিক তেমনি দীপক এখন ক্যান্সারে পরিণত হয়েছে। তাই তিনি জানেন যে দীপকের কী করতে হবে। পবন এখানে জানতে পারে যে আসলে আনন্দ তার আশ্রমের কিছু নাবালিক ছেলেকে দিয়ে খারাপ কাজ করায় এবং কাজ শেষ হলে যাতে কোনো প্রমাণ না থাকে তাই তিনি তাদের মেরে ফেলে। এবং কথাটি শোনা মাত্র সে সেখানে থাকা পত্রকারকে বলে আপনারা রিপোর্ট রাখান, বাকিটা আমি দেখে নিব। আর এদিকে দৃশ্য চলে আসে হারপালের কাছে। সে আনন্দের লোকেদের থেকে বাঁচে একটা ট্রাকে গিয়ে লুকিয়ে পড়ে এবং ট্রাকটি যেখানে থামে সেখান থেকে বেরিয়ে সে একটি ধাবায় আসলে সামনে একটি দম্পতিকে তাদের বাচ্চাকে আদর করতে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে কাউকে ফোন করলে বিপরীত থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় সে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরই সাথে পবনকে দেখানো হয়। আসলে পবন জানতে পারে যে বর্ষা আগে থেকেই দীপকের ব্যাপারে সবটাই জানত। বর্ষার থেকে সবটা শুনে পবন বর্ষার কাছে দীপকের খবর জানতে চাইলে বর্ষা সোজা সে পবনকে নিয়ে দীপক যেখানে লুকিয়ে আছে সেখানে যায়। প্রথমে সে দীপকের উপর রাগ দেখালেও পরে দীপকের বিষয়টি পুরোপুরিভাবে মেনে নেয় এবং সাথে তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে তাকে এখানেই লুকিয়ে থাকতে বলে
এবং পরবর্তীকালে তাকে কোথায় যেতে হবে সে বিষয়টি সে ফোন করে দীপককে জানিয়ে দেবে এবং দীপককে জড়িয়ে ধরে এবং সেখান থেকে সে বেরিয়ে পড়ে। এদিকে পবন রিমা দত্ত যেদিন খুন হয়েছিল সেদিনের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে এবং সেখান থেকে সে একটি বাইকের নম্বর বের করে তার ওনারের কাছে যায় এবং ওনার রামসেবকের কাছে গেলে তারা জানতে পারে আসলে রামসেবকের এই বাইকটি 7 দিন আগেই চুরি হয়েছে। এমনকি তারা এ বিষয়ে থানায় রিপোর্টও লিখিয়েছে। এখান থেকে কোনো ক্লু না পেয়ে সে কিছু একটা ভেবে সোজা আনন্দের আশ্রমেই চলে যায় এবং সেখানে সে আনন্দকে জানায় যে খুব শীঘ্রই রিমার মৃত্যুর পিছনে কে কে দায়ী আমি সবাইকেই বাইরে বের করে আনবো এবং তাদের মুখোশটি সকলের সামনে টেনে ছিঁড়ে ফেলব। আসলে পবন বুঝতে পেরেছিল যে এর পিছনে আনন্দই দায়ী, তাই সে রীতিমতো আনন্দকে ধমকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে পবনের সিনিয়র এ বিষয়টি জানতে পারলে পবন এবং অশোককে তার কেবিনে ডেকে পাঠায় এবং তাদের হাতে হরপালের ছবিটি দিয়ে তাদেরকে জানায় যে এই ছেলেটিই মূলত রিমা দত্তকে শ্যুট করেছে, তো তোমরা যাও এবার গিয়ে একে খুঁজে বের করো আর কেসটি এখানেই শেষ করে দাও। এদিকে অশোক এবং পবন মিলে খেতে খেতে আলোচনা করছে যে কিভাবে এত ছোট একটি বাচ্চা কাউকে মেরে ফেলতে পারে এবং এরই সাথে সাথে পবন অশোককে এও জানায় আসলে তার ভাই দীপক প্রীতিকে বিয়ে করেছে এবং বর্তমানে তারা লুকিয়ে আছে। যেমনটা আমি আগেও বলেছিলাম, আসলে পবন অশোকের কাছ থেকে কোনো কিছুই লুকোয় না, বরং তার কাছে সমস্তটা শেয়ার করে। এদিকে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি দীপকের বাবা দীপকের ঘরের জিনিসপত্র থেকে খুঁজে বের করার চেষ্টা করছে যে আসলে তার এবং প্রীতির মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা। ঠিক তখনই পবন তাকে থামতে বললে পাশে থেকে পবনের ছেলে বলে ওঠে, বাবা দীপক চাচু বর্তমানে ক্যান্সার হয়ে গেছে। আমাদের হাতের আঙ্গুলে ক্যান্সার হলে যেমন আমাদের আঙ্গুল কেটে ফেলতে হয়, তেমনি দীপক আঙ্কেলও এখন ক্যান্সার হয়েছে। ছেলের মুখে এ কথাটি শুনে পবন হতবাক হয়ে যায় এবং তার বাবার দিকে তাকিয়ে বুঝতে পারে যে আসলে তার বাবাই তাকে এই শিক্ষা দিয়েছে। তাই মা ও ছেলেকে ঘরে পাঠিয়ে দিয়ে পবন তার বাবার কলার চেপে ধরে এবং তাদের বলে, আমার ছেলেকে এসব রাজনীতি থেকে দূরে রাখবে। এরপরে যদি আমি এরকম কিছু দেখেছি তাহলে আমি তোমাকে শুদ্ধ পুরো গ্রামকে জ্বালিয়ে দেব। আর এদিকে পবন হারপালের খোঁজে তার বাবা দামোদরের কাছে আসলে দামোদর তাকে জানায় আসলে আমার অনেক দিন থেকে বাচ্চা হচ্ছিল না, তাই আনন্দশ্রীর আশীর্বাদে যখন হারপাল হলো তখন 10 বছর বয়সেই আমি তাকে আনন্দশ্রীকে দিয়ে দিয়েছিলাম। এবং এসব শুনে পবন তাকে বলে যেহেতু হারপাল হারিয়ে গেছে তাই তুমি একটি মিসিং কমপ্লেন রেজিস্টার করো। প্রথমে দামোদর রাজি না হলেও পরে ছেলের শোকে তিনি আনন্দশ্রীর বিরুদ্ধে একটি রিপোর্ট লেখাতে রাজি হয়ে যান। বিপরীতে আমাদের তখন একটি বাসের দৃশ্য দেখানো হয়, সেখানে একটি কনস্টেবল সকলের চোখে লাইট মেরে বোঝার চেষ্টা করছে যে আসলে হারপাল এখানে আছে কি না। তখনই তারা একটি ছেলের চোখে লাইট মারলে আমরা দেখি সেটা হারপাল, আর এভাবেই একটা সময় তারা হারপালকে ধরে ফেলে। পবন হারপালকে বলে তুমি সমস্ত বিষয় আমাকে খুলে বলো। তখন হারপাল তাকে জানায় আসলে আনন্দশ্রী আমাকে দিনরাত মারধর করত এবং আমার সাথে খারাপ কাজও করত এবং তিনি একসময় বলেছিলেন যে যদি তুমি এসব থেকে বাঁচতে চাও তাহলে রিমাকে মেরে ফেলো, আমি তোমাকে বাড়ি যেতে দেব এবং মূলত সে কারণেই আমি রিমাকে মেরে ফেলেছি। আর এখন আনন্দশ্রী আমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, আমাকে দয়া করে বাঁচিয়ে নিন। এবং এ কথা শুনে পবন তাকে হেফাজতে তার গাড়িতে বসায় এবং পরদিনই তাকে নিয়ে সে কোর্টে চলে যায় তাকে আনন্দশ্রীর বিরুদ্ধে প্রমাণ হিসেবে কোর্টে পেশ করার জন্য। কিন্তু এদিকে কেশব জোর করে হারপালকে সেখান থেকে নিজের গাড়িতে তোলে এবং সেখান থেকে বেরিয়ে পড়ে।
পথে পবন কেশবকে ফোন করে জানায়, হারপালকে আমাকে দিয়ে দাও, নইলে সন্ধ্যার মধ্যে আনন্দশ্রীর নামে এফআইআর রেডি করব, কেননা হারপাল সমস্ত প্রমাণ আমাকে আগেই দিয়েছে। তো এ কথা শোনা মাত্র কেশব গাড়ি থামিয়ে সোজা পবনের কাছে যায় এবং তার সাথে ডিল করে যে আনন্দশ্রীর নামে কোনো রকম কমপ্লেন আসবে না, এবং এই বলে সে সেখান থেকে হারপালকে নিয়ে চলে যায়। কিন্তু পবনকে তখনও হারপালের চিন্তা পেয়ে বসেছিল। সে কেশবের সাথে বোঝাপড়া করে যে ছেলেটিকে যাতে সে আনন্দশ্রীকে না দেয়, বিনিময়ে সে হারপালকে রাজ্যের বাইরে রেখে আসবে। আর যেহেতু এই বিষয়টা আমাদের তিনজনের মধ্যে সীমাবদ্ধ, তাই এ বিষয়ে কেউ কখনো জানতেই পারবে না। এবং কেশবও এটা শুনে রাজি হয়ে যায়। তাই পবন হারপালকে সেখান থেকে নিয়ে এসে অশোককে হারপালকে তুলে দিয়ে তাকে বলে যে তাকে সাবধানে রাজ্যের বাইরে রেখে আসবে, এবং সাথে তার হাতে কিছু টাকাও দিয়ে দেয়। আর এদিকে কেশব প্রেস কনফারেন্স করে জানিয়ে দেয় আসলে হারপালের সাথে আনন্দশ্রীর কোনো যোগাযোগই ছিল না, এবং রিমার মার্ডার কেস থেকেও তাকে পুরোপুরিভাবে নির্দোষ প্রমাণিত করা হয়েছে। অর্থাৎ যেমনটা তাদের মধ্যে ডিল ছিল সেটাই হয়েছে। রিমা এবং হারপালের পুরো কেস থেকে আনন্দশ্রীকে নির্দোষ প্রমাণিত করা হয়েছে। থানার কাজ শেষ করে পবন এদিকে তার ভাই দীপকের কাছে আসলে সে আজ দীপককে অশোকের এক বন্ধুর বাড়িতে রেখে আসবে, এবং সকাল হতেই সেখান থেকে দীপক ও প্রীতি অন্য শহরে চলে যাবে এবং নতুন করে তাদের জীবন শুরু করবে। এই আইডিয়াটি মূলত অশোকই তাকে দিয়েছিল, আর যেহেতু পবন অশোককে পুরোপুরিভাবে বিশ্বাস করে, তাই সেও এই বিষয়টা তৎক্ষণাৎ মেনে নেয়। আর এরপর তারা দুজনে সেখান থেকে বাড়ি ফিরে আসে, এবং পবন তার বাবার কাছে এসে বলে পৃথিবী বর্তমানে অনেক এগিয়েছে, এখন এসব জাতপাত নিয়ে কেউ মাতামাতি করে না, তাই তিনিও যেন এসব ভুলে দীপককে মেনে নেন। কিন্তু তার বাবা নিজের সিদ্ধান্তে অটল, তিনি কখনোই তার পূর্বপুরুষদের মাথা নত করবেন না, তাই তিনি দীপককে পেলেই তৎক্ষণাৎ তাকে নিজের হাতে মেরে ফেলবেন। এদিকে পরের দৃশ্যে পবন আর অশোককে একসাথে দেখানো হয়। পবন তার বাবার বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল, তবে অশোক তাকে জানায় যে কিছুটা সময় পেরিয়ে গেলে এই বিষয়টি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ঠিক তখনই হারপালের বাবা দামোদর এসে পবনকে বলে কিছুদিন ধরে হারপালের মায়ের শরীরটা ভালো নেই, তাই সে যদি একবার হারপালের সাথে তার কথা বলিয়ে দেয় তাহলে তারা তাকে নিয়ে নিশ্চিন্ত হবে। কথাটি শোনা মাত্রই পবন হারপালের নাম্বারে ফোন করে, কিন্তু ফোনটি বন্ধ দেখা যায়। তার ভিতরে একটু সন্দেহ আসে বটে, কিন্তু সে বিষয়টিকে সেভাবে গুরুত্ব না দিয়ে চলে যায়। এদিকে গ্রামে তখন পঞ্চায়েতের সমাবেশ ঘটেছে। আসলে দীপক এবং প্রীতির ব্যাপারে তারা সমস্ত কিছু জেনে গেছে যে তারা মোনাভারনগরে আস্তানা গেড়েছে, এবং এসব শোনার পর সেখানে ডিসাইড হয় যে 5 জন দীপকের পক্ষ থেকে এবং 5 জন প্রীতির পক্ষ থেকে গিয়ে দীপক ও প্রীতিকে সেখানেই মেরে রেখে আসবে। এদিকে লাগাতার হরপালের ফোনটি বন্ধ থাকায় পবন হরপালের কোনো খোঁজই পাচ্ছিল না, এবং কিছু একটা সন্দেহ করে সোজা এসে কেশবকে জিজ্ঞাসা করে যে হরপাল এখন কোথায় আছে। উত্তরে কেশব জানায় সে জানে না যে হরপাল কোথায় আছে, এবং পবন তাকে এও জানায় সে জানে না সে কেশবের কতটা খারাপ পরিণতি করতে পারে। কথা বলে সে বেরিয়ে যায়। পরক্ষণেই কেশব আনন্দশ্রীর কাছে আসে এবং তাকে সমস্ত ঘটনা জানিয়ে দেয়, এবং তাকে এও বলে যে পবন শুধুমাত্র হরপালকে চায়, আর যেহেতু হরপালের কবুলনামা পবনের কাছে রয়েছে, তাই আপনি যেভাবে পারেন সেটাকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করুন। আনন্দশ্রী তখন তার রাইট হ্যান্ড নির্মলকে এ কাজের দায়িত্ব দেয় এবং তাকে জানায় যে সকালের মধ্যেই আমার ওই কবুলনামা যেভাবেই হোক আমার কাছে চাই, এবং সেই উদ্দেশ্যে নির্মল পরদিনই বেশ কিছু ছেলেকে নিয়ে পবনের বাড়িতে যায়।
এবং নানাভাবে পবনকে বোঝানোর চেষ্টা করলেও একটা পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং একটা পর্যায়ে তারা সকলে মিলে পবনকে খুবই মারে এবং তাকে জানিয়ে দেয় যে হরপালকে বাঁচানোর জন্য সে এত চেষ্টা করছে, সে অনেক আগেই উপরে চলে গেছে এবং এ কাজে তাকে সাহায্য করেছে তার প্রাণপ্রিয় ভাই অশোক। আসলে সেদিন হরপলকে নিয়ে যাওয়ার সময় অশোকই তাদের ফোন করে জানিয়ে দেয় যে হরপলকে সে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে এবং একথা শুনে তারা সেখানে তাদের গাড়ির সামনে এসে হরপালকে নিয়ে সেখানে নিষ্ঠুরভাবে তাকে মেরে ফেলে। কথাটি শোনা মাত্র পবন আশ্চর্য হয়ে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে অশোক তার সাথে এতটা বিশ্বাসঘাতকতা করতে পারে। এরপর রাত্রেবেলা সে তার ঘর থেকে সেই ডকুমেন্টস এবং সাথে করে একটি পিস্তলও নিয়ে নেয় এবং আমরা বুঝতেই পারছি হয়তো সে এবার অশোকের কাছে যাবে। আর হয়ও সেটাই। সে অশোকের কাছে গিয়ে অশোককে জানায় যে আমি আনন্দের বিরুদ্ধে সমস্ত প্রমাণ লোপাট করতে চাইছি। আমি চাই তিনি এ সকল বিষয় থেকে সেফ থাকুন, তাই তুমি ফোন করে তার লোকেদের এখানে ডাকো। আর এখানে এই অবধি অশোক একদমই জানে না যে আসলে পবন তার সম্পর্কে সমস্ত কিছু জেনে গেছে। আর এখানে অশোক তড়িঘড়ি করে আনন্দশ্রীর রাইট হ্যান্ড নির্মলকে ফোন করে এখানে আসতে বলে। এদিকে নির্মল আসা মাত্রই পবন তার রিভলভারটি বের করে সেখানে থাকা সকলকে এলোপাথারিভাবে গুলি মারতে আরম্ভ করে এবং সে সাথে অশোককেও ছাড় দেয় না, তাকেও মারতে থাকে। তবে একটা পর্যায়ে সে অশোকের মুখ থেকে শুনতে পারে আসলে অশোক পবনের বাবাকে তার ভাই দীপক ও প্রীতির আস্তানার ব্যাপারে জানিয়ে দিয়েছিল, আর পবনের বাবা নিজেই গিয়ে তার ছেলের গলা কেটে তাকে হত্যা করেছে। কথাটি শোনা মাত্র পবন বুঝতে পারে যে অশোক তাকে কোনো দিকেই ছাড় দেয়নি, এমনকি তার নিষ্পাপ ভাইটিকেও সে মেরে ফেলেছে। এবং এত সব কিছু জানতে পেরে সে অশোককে সেখানেই শ্যুট করে মেরে ফেলে এবং তার স্টেটমেন্টে জানিয়ে দেয় যে আসলে তারা সকলে মিলে পবন আর অশোকের প্রতি হামলা করেছিল, সে কারণেই সেলফ ডিফেন্সে সে বাধ্য হয়ে সকলকে মেরে ফেলেছে এবং সাথে অশোককেও তারা গুলি করেছে, যার ফলে অশোকেরও মৃত্যু হয়েছে। এদিকে পবনের সিনিয়র কেশব পবনের সমস্ত চাল বুঝতে পারলেও তার করার কিছুই থাকে না, কারণ ইতিমধ্যেই পবন তার স্টেটমেন্ট মিডিয়াকে দিয়ে দিয়েছে। আর এদিকে বাড়ি ফিরেই সে সোজা চলে যায় তার বাবার ঘরে এবং সেখানে গিয়ে তাকে তুলে তার গায়ে একটি চাদর জড়িয়ে সেখান থেকে তাকে গাড়িতে করে বাইরে বেরিয়ে আসে এবং তাকে নিয়ে যায় ক্ষেতের মধ্যে। সেখানে পবন তার বাবাকে জানায়, আমি ছোটবেলার থেকে তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, তোমার অনেক মারধর কড়া শাসনের মধ্য দিয়ে আমি বড় হয়েছি, তবে কখনোই তোমাকে এতটা ঘৃণা করিনি। কিন্তু আজ তুমি সে সব সীমা অতিক্রম করেছো। নিজের ছেলেকেই কেউ কিভাবে নিজের হাতে নৃশংসভাবে মারতে পারে, আমি কখনোই এটা চিন্তাও করতে পারি না এবং এ কারণেই আমি চাই না যে তোমার এই প্রভাবটা আমার ছেলের উপর পড়ুক। এ কথা বলে সে তার বাবাকে শ্যুট করে এবং সেখানেই খড় দিয়ে তার দেহটি জ্বালিয়ে দেয়। সে কখনোই এটা করতে চায়নি, কিন্তু তার হাতে আর কোনো উপায় ছিল না। সে চাইছিল না এই মানুষটার প্রভাব তার পরিবারের উপর পড়ুক। আর এরপরেই পবন সেখান থেকে বাড়ি ফিরে আসে। বর্ষাও কিছু একটা আন্দাজ করতে পারে বটে, কিন্তু সেও পবনকে কোনো প্রশ্ন করে না, বরং তার পাশে এসে বসে পড়ে। আর এর মধ্য দিয়েই এই গল্পের কাহিনীটি এখানেই শেষ হয়। আসলে বাবা মানেই স্যাক্রিফাইস, কিন্তু সেই বাবাই যখন নিজের সন্তানের প্রাণ নিষ্ঠুরভাবে কেড়ে নেয়, তখন তিনি আর বাবা হওয়ার যোগ্য নন। আর এই মুভিটি আমাদের এরকমই একটি কর্তব্য পালনের দায়িত্বকে দেখিয়েছে,
যেখানে নিজের বাবাকেও কর্তব্যের জন্য সে রেহাই দেয়নি। যাই হোক, মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিও।